হ্যালো ভিউয়ার্স, কেটি দ্য ড্রিমারে সকলকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। গতানুগতিক জীবনের একঘেয়েমি ভাবকে কাটানোর জন্য সকলেরই প্রয়োজন হয় একটু রিফ্রেশমেন্টের। আর এই রিফ্রেশমেন্ট মানেই যদি হয়ে ওঠে নতুন জায়গাকে চেনা, জানা বা দেখা, তাহলে আর আমাদের দেখে কে? সেই রিফ্রেশমেন্টের জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া থেকে ট্রেন ধরে নতুন এক জায়গাকে চেনা, জানা এবং দেখার জন্য। এবারে আমরা চলেছি কৃষ্ণেন্দু, আমি তৃষা, আমাদের ছোট্ট মেয়ে ধৃতিকা আর আমার ভাই তিতাস, এই 4 জন মিলে। স্টেশনে নেমে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সেই গাড়িতেই আমরা উঠে বসলাম। কি খুব জানতে ইচ্ছে হচ্ছে না আমরা কোথায় চলেছি? ছুটির দিন বলতে যদি তোমরা বোঝো সবুজ টিলা, রাঙামাটি, গভীর অরণ্য, বুনো ফুলের ঘ্রাণ, ঝর্ণা আর নদীর পাশে নিভৃত অবসর যাপন, তাহলে কয়েকদিনের জন্য চলে এসো উড়িষ্যার দারিংবাড়িতে। এটি উড়িষ্যার কাশ্মীর নামেও পরিচিত। দারিংবাড়ি হলো পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের কান্ধামাল জেলার একটি পাহাড়ি স্থান। এটি 915 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে আসার জন্য নিয়ারেস্ট রেল স্টেশন হলো ব্রহ্মপুর। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব 119 কিলোমিটার। নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভুবনেশ্বর। এখান থেকে দারিংবাড়ির দূরত্ব 247 কিলোমিটার। আমরা গতকাল রাতের 11:55 চেন্নাই মেল ধরে আজ সকাল 10টা নাগাদ ব্রহ্মপুর স্টেশনে পৌঁছেছি। তোমরা আসতে চাইলে সাঁতরাগাছি অথবা শালিমার থেকেও অনেক ট্রেন পেয়ে যাবে। আমরা আজ কিছু সাইট সিন করতে করতে দারিংবাড়ির হোটেলে পৌঁছাবো। আমাদের আজকের প্রথম গন্তব্য তপ্তপানি হট স্প্রিং। উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত তপ্তপানি হলো আসলে একটি উষ্ণ প্রস্রবণ, যা সালফারযুক্ত গরম জলের প্রাকৃতিক কুণ্ড। এখানে প্রবেশ করে প্রথমেই নজরে পড়ে মায়ের মন্দির। মায়ের মন্দিরের পাশেই রয়েছে হট ওয়াটার স্প্রিং। এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীর গহ্বর থেকে উঠে আসা ফুটন্ত বাবেলস। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে স্নানের ব্যবস্থা আছে। শোনা যায় হট স্প্রিংয়ের এই জল নাকি চর্মরোগের জন্য খুব ভালো। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার চলেছি আমাদের পরের গন্তব্যে। আমরা এখন চলেছি চন্দ্রগিরির পথে। চন্দ্রগিরি ওড়িশার গজপতি জেলায় অবস্থিত সবুজ একটি উপত্যকা। চন্দ্রগিরি তিব্বতী জনবসতি এবং এর পাশে অবস্থিত বৌদ্ধ বিহারের জন্য বিখ্যাত। এই চন্দ্রগিরি অনেক বৈচিত্র্যময় স্থানের মধ্যে একটি, যা তোমরা উড়িষ্যায় খুঁজে পেতে পারো। অনেকে মিনি তিব্বত নামেও ডাকে এই চন্দ্রগিরিকে। 1959 সালে তিব্বতে চীন আক্রমণের পর দলাই লামার সাথে নির্বাসনে পালিয়ে যাওয়া মানুষেরা 1960 সালে প্রথমে এখানে আসেন।
ভারত সরকারের পুনর্বাসন কর্মসূচি অনুসারে ভারতের চারপাশে বেশ কয়েকটি শিবির স্থাপন করা হয়েছিল। আজ সারা দেশে শরণার্থীর সংখ্যা 1,10,000 থেকে 1,20,000-এর মধ্যে। শিবিরগুলির মধ্যে চন্দ্রগিরি হলো একটি। এই চন্দ্রগিরি জিরাং নামেও পরিচিত। বিরল নৈসর্গিক সৌন্দর্য এবং বিলাসবহুল গ্রীষ্মমণ্ডলীয় বন, ঝরঝরে নদী, চমৎকার পাহাড়ের ঢাল এবং গর্জনকারী পাহাড়ের চূড়া দ্বারা বেষ্টিত মনোরম প্রাকৃতিক দৃশ্য এটিকে ভ্রমণকারীদের কাছে একটি আকর্ষণীয় স্থান করে তোলে। প্রকৃতির অনুগ্রহে ভূষিত এই স্থানটি মৌসুমি ফল, তিব্বতী পোশাক, কার্পেট এবং বিভিন্ন প্রজাতির কুকুরের জন্য বিখ্যাত। বড় আকারের হর্টিকালচার প্ল্যান্টেশন, সেই সাথে তিব্বতী শরণার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড এই জায়গাটিকে আরও রঙিন এবং আকর্ষণীয় করে তুলেছে। চন্দ্রগিরি বা জিরাংয়ের একটি প্রধান দর্শনীয় স্থান বুদ্ধা পার্ক বা ঘণ্টাঘরে আমরা এখন চলে এসেছি। এই রকম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত জায়গায় মন ভালো হতে বাধ্য। এই জায়গাটি বেশ বড় এবং বিভিন্ন মূর্তি, চোরতেন দিয়ে সাজানো। এখানের বিভিন্ন জায়গায় বড় বড় উইয়ের ঢিবি হয়ে থাকতেও দেখলাম। এত সুন্দর জায়গায় এসে ধৃতিকার আনন্দের তো সীমা নেই। এই ঘণ্টাঘরে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা লাঞ্চের জন্য চলে এলাম ঘণ্টাঘরেরই ঠিক পাশে একটি দোকানে। এখানে লাঞ্চের জন্য খুব বেশি অপশান নেই, যেগুলো আছে সেগুলো পিওর ভেজ। আমরা ভেজ চাউমিন আর ভেজ মোমো দিয়ে আমাদের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম পরের জায়গায় যাবার জন্য। ঘণ্টাঘরকে ফেলে রেখে আমরা এখন চলেছি মেন মনেস্ট্রির দিকে। জিরাং ঘণ্টাঘর বা বুদ্ধা পার্ক থেকে মেন মনাস্ট্রির দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার মতো। আমরা ফাইনালি চলে এসেছি মনাস্ট্রি বা মন্দিরের কাছে। আর এই রাস্তাটি হচ্ছে মন্দিরে যাবার রাস্তা। বাঁদিকেই রয়েছে খাবার জায়গা, তোমরা চাইলে এখান থেকেও খাবার খেয়ে নিতে পারো। গাড়ি পার্ক করে যেতে গিয়ে আমাদের প্রথমেই নজরে পড়ল চারিদিকটা খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজানো। অনেকে এই মনেস্ট্রিকে জিরাং মনেস্ট্রি অথবা চন্দ্রগিরি মনেস্ট্রিও বলে, কিন্তু এটির আসল নাম হলো পদ্মসম্ভবা মহাবিহার। এই নাম আচার্য পদ্মসম্ভবার নাম অনুযায়ী দেওয়া হয়েছে। মনে করা হয় ইনি ভারতে জন্মগ্রহণকারী একজন বৌদ্ধ, আর ইনি প্রথম তিব্বতে 7th সেঞ্চুরিতে বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। আর তোমাদের এটাও বলে রাখি, দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট টেম্পল ইন সাউথ এশিয়া অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট মনাস্ট্রি ইন ইস্টার্ন ইন্ডিয়া। এই মনেস্ট্রিটি তৈরি হতে শুরু হয়েছিল 2003 সালে এবং শেষ হয়েছিল 2008 সালে। 2010 সালে দলাই লামা এই মনেস্ট্রির উদ্বোধন করেছিলেন। নালন্দা স্থাপত্যশৈলী অনুযায়ী এই মনেস্ট্রিটি বানানো। এটি একটি তিব্বতী স্কুল, এখানে ছাত্ররা থেকে পড়াশোনা করে। মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে।
এখানে থাকার জন্য এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে, তবে আগে থেকে বুক করে আসতে হবে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উচ্চতম এবং পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম মনেস্ট্রিতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমাদের এবার চলে যেতে হবে পরের দর্শনীয় স্থানের দিকে। পরের জায়গাটি চন্দ্রগিরি থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। ব্রহ্মপুর স্টেশন থেকে এখানে আসা পর্যন্ত আমার একটা কথাই মনে হচ্ছিল, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড ট্রিপ ইন মাই লাইফ টিল নাও। কি নেই এখানে, এই রোদ, এই বৃষ্টি, তার সাথে পাহাড়, জঙ্গল, লাল মাটি, ঝর্ণা, কত কিছু। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি গজপতি জেলার খাসাডা ওয়াটারফলসে। রাস্তা থেকে বেশ অনেকটা পথ হেঁটে গিয়েই আমাদের দেখা মিলল এই ওয়াটারফলসের। আমরা এসেছি বর্ষার শুরুতে। বর্ষার মাঝে কিন্তু এই পুরো জায়গাটাই জলে ভরে যায়। এত সুন্দর জায়গায় এসে আমাদের মনটা বড়ই খারাপ হয়ে গেল। এখানের বিভিন্ন জায়গায় প্লাস্টিক পড়ে থাকতে দেখলাম। আমাদের সকলেরই উচিত বেড়াতে গিয়ে প্লাস্টিকের জিনিসপত্র বা অন্যান্য জিনিসপত্র ডাস্টবিনেই ফেলা, পরিবেশকে দূষিত না করাই উচিত। ওয়াটারফলসটি খুব বেশি উঁচু নয়, কিন্তু তাও তার গর্জন বেশ গম্ভীর। খুব বেশি উঁচু না হওয়ায় একদম উপর থেকে ওয়াটারফলসটিকে দেখতে আমি আর কৃতি লোভ সামলাতে পারলাম না, তাই উঠে পড়লাম একেবারে উপরে। এখানে অনেকক্ষণ সময় বসে এত সামনে থেকে ওয়াটারফলসকে দেখে খুব ভালো লাগছিল আমাদের। এবার আমাদের এখান থেকে বিদায় নেবার পালা। এতগুলো স্পট দেখে আমরা এবার চলেছি কান্দামাল জেলার দারিংবাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে আছি সোনপুর ভ্যালিতে। এখান থেকে দূরের দারিংবাড়ি শহর খুব ভালো করে দেখা যায়, কিন্তু মেঘ থাকার জন্য আমরা অতটা ভালো করে দেখতে পেলাম না।
বিকেল গড়িয়ে সন্ধে নামার সময় হয়ে এসেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দারিংবাড়িতে। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা কে কে এই জায়গাগুলিতে গেছো তা অবশ্যই কমেন্টসে জানিও। আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলো না। Please do like, share and subscribe our channel. Thanks for watching.